2025 সাল Xiaomi এবং Xiaomi লাভার সবার জন্যই বেশ আনন্দের একটি বছর বলা যেতে পারে, কারণ এবছরে Xiaomi লঞ্চ করা ডিভাইসগুলো বেশ ভালো করছে। কয়েকদিন আগে আমরা দেখলাম Xiaomi 17 Pro Max বেশ ভালো করছে ডিভাইসটা। অন্যদিকে রাইট নাও আমার হাতে রয়েছে Redmi 90 Pro Max, সবই Pro Max এর খেলা। এই ডিভাইসটার বেশ কিছু জায়গায় স্পেশালিটি রয়েছে। একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসের মাঝে আমরা স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 পেয়ে যাচ্ছি। স্মার্টফোনটির বিশেষ একটা আকর্ষণীয় জিনিস রয়েছে যা আমরা রেডমির কোনো ডিভাইস এর আগে পাইনি, এমনকি আমার মনে হয় Xiaomiর সবচাইতে বেস্ট সাউন্ড প্রডিউস করা ডিভাইস এটাই, কারণ এই ফোনটাতে তিনটে স্পিকার রয়েছে। হ্যাঁ, নিচে একটা, উপরে একটা, আর এখানে একটা সাব ওয়েফার সিস্টেম রয়েছে। হ্যাঁ, এখানে একটা ওয়েফার রয়েছে, যার ফলে কিনা একটা স্মার্টফোনের সাউন্ড থেকেই আমরা অন্যরকম একটা ডেপথ পাচ্ছি। তবে শুধু এটুকুই না, ফ্ল্যাগশিপ কিলার হলেও ক্যামেরাতে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। রিয়ারের যে তিনটা শুটার রয়েছে, তিনটাই কাজের। অন্যদিকে ডিসপ্লেটাও সুন্দর, ফ্ল্যাট একটা প্যানেল রয়েছে, যেখানে বলতে পারেন মোটামুটি একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের গ্রেডের জিনিসপত্রই আছে। এছাড়াও বড়সড় ব্যাটারি 7000++। সো সবকিছু মিলে বেশ গুছানো একটা প্যাকেজ, পাওয়ারফুল একটা প্যাকেজ, কিন্তু আপনি ফ্ল্যাগশিপের চাইতে বেশ কিছুটা কম দামে পেয়ে যাচ্ছেন। লাইক রাইট নাও এই ডিভাইসের প্রাইস অ্যারাউন্ড 74K এর আশেপাশে রয়েছে, এবং আপনারা পেয়ে যাবেন কিন্তু লাইক টেলিকম বাংলাদেশে এই ডিভাইসটা আসার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল, এবং কতদিন যাবত আমাদের কাছে ফোনটা আছে অলরেডি আপনারা জানেন। ফার্স্ট ইমপ্রেশন নিশ্চয়ই পেয়েছিলেন। তো যারা কিনতে চাচ্ছেন লাইক টেলিকমে যোগাযোগ রাখুন, তাদের কাছে ডেফিনেটলি আপনারা এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন রাইট নাও। আর যারা শীতের জন্য নতুন কিছু কেনার চিন্তা ভাবনা করছেন, আমাদের টাইজোতে কিন্তু নতুন বেশ কিছু কালেকশন চলে আসছে। জ্যাকেট কি বলে ওরা, এই সমস্ত জিনিস আসছে। তারপরে ওই ড্রপ শোল্ডার হুডিটা কিন্তু অনেক জোস। পার্সোনালি আমি নিজে এখন সব ড্রপ শোল্ডারগুলোই ব্যবহার করার চিন্তা করছি, রেগুলারগুলোর চাইতেও। তো আপনারা সেগুলো দেখতে পারেন। তাছাড়া আমরা কিছু নতুন ডিজাইন দিয়েও নতুন কিছু নিয়ে আসতে চলছি। 10% ডিসকাউন্ট রয়েছে SAM10, এই কুপন ব্যবহার করলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখুন, ফার্স্ট ইমপ্রেশনে এর ডিজাইন, বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে অনেক কথা হয়েছে। তারপরে ছোট করে আমি যদি জাস্ট একটু বলে দিই, বডি ফ্রেমে অ্যালয় রয়েছে, মেটাল বিল্ড। রিয়ার প্যানেলটাতে আমরা গ্লাস দেখছি, তবে এইটার আর একটা ডেনিম ভ্যারিয়েন্ট হয়ে থাকে। ওইটার থিকনেস একটু বেশি, ওজনেও একটু বেশি। তো ডেনিম ভ্যারিয়েন্টটা দেখতে তো বেশ সুন্দর, কিন্তু ওইটা ময়লা হয়ে যাওয়ার প্রবণতা একটু বেশি থাকবে। খুব স্বাভাবিক অর্থে আমাদের মতো কেস ছাড়া ব্যবহার করেন। কেস দিয়ে ব্যবহার করলে সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। এই ফোনটার সামনের দিকটা একটু ভারী। আপনি যখন হাতে নেবেন, হ্যাঁ, আপনার কাছে মনে হবে হ্যাঁ, সামনের দিকটা একটু ভারী লাগছে আর কি। প্রয়োজনীয় সমস্ত সেন্সরস রয়েছে, পোর্টস এন্ড বাটনও সবকিছু থাকছে। ইভেন এইখানে আপনারা যে Type-C পোর্টটা দেখছেন, এটা কিন্তু USB 3.2 Gen 1 এর, সুতরাং এটাও যথেষ্ট ফাস্টার। আর হ্যাঁ, এটা অবশ্যই ডিসপ্লে আউট দিতে পারে। ক্যামেরার মডিউলটা মিলে, যেমন iPhone 17 Pro Max এর সাথে মিলে, ওদের নিজস্বই 17 Pro Max এর সাথেও মিলে। এমনকি পোকোর অনেক ডিভাইস আমরা এমনটা দেখেছি, আরও অনেক আগেই দেখেছি। সুতরাং এই ডিজাইন খুব যে নতুন কিছু এমন না, বাট রিসেন্টলি এটা আবার নতুন করে চলছে, হয়তো আরও কিছুদিন চলবে। বাট ক্যামেরার পাশে এই যে বোসের লোগোটা দেখছেন, আগেও আমরা দেখেছিলাম। এই জিনিসটা হচ্ছে গিয়ে ডিভাইসটার থার্ড স্পিকার। এটার প্রসঙ্গে আমরা না হয় একটু পরে আসছি। IP রেটিংয়ের বেলায় এটাতে কিন্তু IP68 এর রেটিং রয়েছে। হয়তো বা বোসের এই স্পিকারটার কারণে রেটিংটা একটু কম হতে পারে, মেবি, না হলে হয়তো এটা IP69 পর্যন্ত চলে যেত। এনিওয়ে, আপনারা চাইলে স্প্ল্যাশ লাগাতে পারেন, টুকটাক পানিতেও ভিজাতে পারেন, সমস্যা নেই। তবে খুব বেশি পানিতে চুবানো কিন্তু উচিত হবে না। যাই হোক, ডিসপ্লেকে প্রোটেকশন করছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস। এই ধরনের গ্লাসগুলো মোটামুটি শক্তই হয়, তবে মাইক্রো স্ক্র্যাচ ঠিকই পড়ে। আপনারা অবশ্যই গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন, সেটাই বরং উচিত, হাতে করা যাই থাকুক না কেন। এই ফোনটা ফ্ল্যাগশিপ কিলার, এবং এই কারণে অনেকে কিনবেন আমি জানি, এবং সে কারণেই আমরা ভিডিওর শুরুতে কথা বলতে চাই এর পারফরমেন্স সেকশন নিয়ে। স্মার্টফোনটা রান করছে HyperOS 3 বেসড অন Android 16, আর এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন। সুতরাং আমরা এখানে প্রচুর পরিমাণে ব্লুটুথ ফ্রিতেই পেয়েছি, যেগুলো আমাদের কাজে লাগবে না। এবং আপনি যখন রেগুলার লাইফে এটা ব্যবহার করতে যাবেন, বেশ কিছু জায়গায় চাইনিজ একটা ছোঁয়া পাবেন। হ্যাঁ, সেই সাথে নোটিফিকেশনের ডিলেও এখানে আছে। এই নোটিফিকেশনের রেস্ট্রিকশন আমরা Xiaomiর আরও কম দামি ডিভাইসেও পেয়েছি, এগুলোতেও পাচ্ছি। শুধু Xiaomi না, আসলে চাইনিজ ভ্যারিয়েন্টের অন্য ব্র্যান্ডের ডিভাইসগুলোতে আমরা এই ব্যাপারগুলো লক্ষ্য করি, এবং যারা এই ডিভাইসগুলো আসলে কেনে তারা জেনে শুনেই হয়তো বা কিনে। তবে এটাও আপনারা জানেন, ব্যাটারি রেস্ট্রিকশন সেটা যদি অন করা থাকে, অফ করে নিলে পরে অনেক সময় এগুলো কাজ করে। সবসময় একদম প্রপারলি করে এমন না, বাট করে। আবার কিছু অ্যাপের ক্ষেত্রে দেখা যায় ঢোকার পরে একসাথে ধুম করে অনেকগুলো নোটিফিকেশন চলে আসে। যাই হোক, আমরা ম্যাপিং ট্রাই করে দেখেছি যে ম্যাপে কোনো সমস্যা আছে কিনা এই ডিভাইসটার। না, ম্যাপের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। সেই জায়গাটা ঠিকঠাকভাবে রেজাল্ট দিচ্ছে, সবকিছুই ঠিকভাবে ওয়ার্ক করছে। তবে প্রসেসর হিসেবে কিন্তু একেবারে পাওয়ারফুল কিছুই পেয়ে যাচ্ছেন। স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 রয়েছে এখানে, এবং বর্তমান সময়ে অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ শক্তিশালী চিপ এটাই, সেটাও আপনারা জানেন। UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আর এই স্মার্টফোনটা পাওয়া যায় 12 এবং 16 GB র্যামে, সেই সাথে 256, 512 অ্যান্ড 1 TB-তে। আর এখানে যে র্যামটা রয়েছে তার টাইপ হলো LPDDR5X।
সুতরাং আপনি বুঝতেই পারছেন পারফরমেন্স সেকশনে একেবারে টপ লেভেলের বা বলতে পারেন ফ্ল্যাগশিপ গ্রেডের সবকিছুই এখানে মেনশন করা হয়েছে। সেই সাথে আমি বলছিলাম USB 3.2 Gen 1 রয়েছে এখানে। সো সবকিছু মিলে গুছানো জায়গায় আছে। এখন এই ডিভাইসটা মোটামুটি গরম হয়, হ্যাঁ, যখন ডে টু ডে লাইফে কাজ করবেন, হেভি ইন্টারনেট ব্যবহার করছে এরকম অ্যাপ, সেটা গেমিংও হতে পারে, সেক্ষেত্রে দেখবেন হ্যাঁ ফোনটা মোটামুটি গরম হচ্ছে। আমরা এখানে ভিডিও এডিটিং সফটওয়্যারও রান করে দেখেছি, সেক্ষেত্রে হালকা ওয়ার্ম হয়, অনেক বেশি গরম হচ্ছে এমন না, 30 ডিগ্রির আশেপাশেই থাকে মোস্টলি। ইভেন এখন একটু ঠান্ডার সিজন চলছে, সো অনেক বেশি হিট জেনারেট করতে দেখিনি রেগুলার ইউসেজে, কিন্তু গেমিং টাইমে মোটামুটি ভালোই গরম হয়। আমরা গেমিংয়ে একটু পরে আসবো। এটার র্যাম ম্যানেজমেন্ট আমি খুবই ভালো পেয়েছি। আপনি 12 GB র্যাম নিয়ে একদম সম্পূর্ণরূপেই আমার মনে হয় সন্তুষ্ট থাকতে পারবেন ম্যাক্সিমাম ইউজারই। একেবারে যদি ওই লেভেলের ইউজার ভাই আমার সেই পরিমাণে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে রাখতে হয়, তখন 16 জিবিটা দেখতে পারেন, বাট ওটার ক্ষেত্রে দাম ওদাই মনে হয় বেশি পড়বে আমার যা মনে হয় আর কি। 12 GB গুড এনাফ, এটা আমার সাজেশন আর কি। ব্যাকগ্রাউন্ডে অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে দীর্ঘ সময়ের জন্য কাজ করা যাচ্ছে। সে আপনি ভিডিও এডিটিং করছেন, রেগুলার কাজ বা সোশ্যাল মিডিয়া কিংবা আপনি গেমিং করছেন, আপনি চাইলে সুইচ করতে পারবেন, সমস্যা নেই, দীর্ঘ সময় রেখে কাজবাজ করা যাচ্ছে ঠিকঠাকভাবেই। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো কিনলে প্রথমে যেটা হয় একটু সেট আপ করতে একটু টাইম লাগে, একটু বুঝতে সময় লাগে হয়তো, তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তো আমি বলবো যারা এই ফোনগুলো কিনবেন আপনারা ওই দোকান থেকে মোটামুটি মানে বেসিক জিনিসপত্রগুলো একটু সেট আপ করে নিতে পারেন, যদি আপনি আসলে নিজে অতটা বেশি পারদর্শী না হয়ে থাকেন। আর এখানে যে সমস্ত ব্লোটারগুলো রয়েছে প্রয়োজন হবে না মোস্টলি, আপনি আনইনস্টল করে নিলে বরং আরও বেশি ক্লিন একটা ভাইব পাওয়া যাবে। তাছাড়া অনেক সময় এটা ব্যাটারি ব্যাকআপের উপরেও কিছুটা প্রভাব ফেলে, অনেক সময় কিছু অ্যাপ আছে যেগুলো ব্যাটারি ড্রেন করতে থাকে। আচ্ছা, গেমিংয়ের প্রসঙ্গে আসলে আমরা এই ডিভাইসটা দিয়ে ফার্স্টেই রান করি হচ্ছে গেটস অ্যান্ড ইম্প্যাক্ট, যা আমরা 60 FPS এ ট্রাই করি এবং মোটামুটি দেখা যায় 45 থেকে 1 ঘন্টার মতো গেম প্লের ক্ষেত্রে এটা সর্বোচ্চ হিট জেনারেট করতে দেখেছি 41 ডিগ্রি পর্যন্ত। এই পোর্শনটাতে গরম হয় মূলত এই জায়গাটাতে, আর এইখানে আপনি অতটা ফিল পাবেন না, ফিলটা আসে মূলত এইখানে রিয়েল প্লেয়ার, বাট আমার যা মনে হয় এসওসি এখানেই আছে। এনিওয়ে, এই যে যতটুকু গরম হয় এতে করে গেমিং এর উপর খুব একটা প্রভাব ফেলে না, টুকটাক কিছু মাইক্রো স্টার্টার পেতে পারেন। বাট আমি যদি এই যে 40 থেকে 50 মিনিটের গেম প্লের একটা রেজাল্ট বলি, আপনারা 60 FPS এর ক্ষেত্রে 59 FPS আপনি অ্যাভারেজ রাখতে পারেন। হ্যাঁ, একবার দুবার এটাকে ওই 54-55 আসতে দেখা গেছে, বাট মোস্টলি 60-র আশেপাশেই লকড থাকে এবং গ্রাফিক্সও ভালো। তবে বেশি মজা পাবেন যারা কিনা ইয়ারফোন দিয়ে না গেম না খেলে আপনি সরাসরি ফোনের স্পিকার থেকে গেমের সাউন্ডটা পেতে পছন্দ করেন, অনেকে আছে এরকম, তারা এই ফোনটাতে ভাই মজা পাবেন। মানে ইভেন লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো সবকিছু ডেপথ খুব দারুণ পাওয়া যাচ্ছিল এই ডিভাইসটাতে। PUBG এই ডিভাইসটাতে এখন আপনারা 120 FPS প্লে করতে পারবেন। আমরা অ্যাভারেজে মোটামুটি 118 এর মতোই ফ্রেম রেট পেয়েছি, কিছু সময় এটা 110 এ আসে, আবার 120-তে, তো অ্যাভারেজে এটাকে 118 বলা যেতে পারে, যেটা খুবই ভালো জায়গায় আছে, খুবই স্মুথ একটা রেজাল্ট দেয়। গ্রাফিক্স সেশনে এখানে দারুণ পাওয়া যাবে এবং এক্ষেত্রে ফোনটা অত বেশি গরম হয়নি, অর্থাৎ 41 ডিগ্রি পর্যন্ত যায়নি, 38-39 এর মাঝেই থাকে। COD মোবাইল আপনার 120 FPS প্লে করতে পারবেন, যেহেতু সুপার অপটিমাইজড গেম এই ফোনের সাথে আরো বেটার রেজাল্ট দিচ্ছে। আমরা এখানে ফুটবলও ট্রাই করি, একেবারে ল্যাগ ফ্রি একটা রেজাল্ট দিয়েছে এবং আপনার হাইয়েস্ট সেটিংসে স্মুথ রেজাল্ট পাবেন এই ডিভাইসটাতে। সেই সাথে আবার বলবো প্রত্যেকটা গেমেই ভাই গেমিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি সাউন্ড এক্সপিরিয়েন্স বেশ দারুণ ছিল আমার জন্য। তাছাড়া আমরা রেকর্ডিং অন করেও দেখেছি, যারা রেকর্ডিং অন করে গেম প্লে করতে চান ইজিলি এই ডিভাইস দিয়ে করতে পারবেন। গেমিংয়ের ক্ষেত্রে টুকটাক মাঝে মধ্যে যে স্ট্যাটারগুলো আমরা পেয়েছি, যা মনে হয় আমার এই ফোনটা আর একটু সময়ের সাথে আরও বেশি অপটিমাইজ হয়ে যাবে, গেমগুলো আরও স্মুথ রান করবে। মোটামুটি একটা ফ্ল্যাগশিপ কিলার বা ফ্ল্যাগশিপ ফোন থেকে যেমন ধরনের গেমিং এক্সপিরিয়েন্স আশা করেন এটা ওইটুকু প্রোভাইড করতে পারবে ফর শিওর। তবে একটা মজার ব্যাপার আছে, Xiaomi আপনারা জানেন উইন প্লে নিয়ে আসছে ওদের ডিভাইসগুলোতে, এই যে পিসি গেমগুলো আপনারা চালাতে পারবেন ইমুলেটরের মাধ্যমে। তো উইন প্লে ইমুলেটর কিন্তু এটাতে সাপোর্ট নেয় এবং 3টা গেম আপাতত এটাতে খেলা যাবে, বাট ভাই ওইটার ইন্টারফেস ইংলিশে না, এটা একটা ঝামেলা। তো আমরা কোনোভাবে আসলে চেষ্টা করে গেম প্লে করতে পারিনি এখানে, কিন্তু আপনি যদি পারেন তো পারলেন, এবং আমার যা মনে হয় এই 3টা গেমের একটাও আপনার আসলে কাজে হয়তোবা লাগবে না, হয়তোবা খেলেনও না, অনেকেই খেলে না। তো আমার মনে হয় না বাংলাদেশ থেকে এই ডিভাইসটা কিনে এই ইমুলেটরের মজাটা আপনি নিতে পারছেন আপাতত। সে যাই হোক, পারফরমেন্স সেকশন তো খুব ভালো আমরা দেখছি। আর একটা বিষয় বলছিলাম, এই ফোনটার স্পিকার কোয়ালিটি দুর্দান্ত, আসলেই দুর্দান্ত। এটাতে আমরা 3-3টে স্পিকার দেখছি, বটম ফায়ারিং, টপে আছে একটা, আর এইখানে একটা স্পিকার রয়েছে। এটা মূলত লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডটাকে বুস্ট করে প্রেজেন্ট করে, অর্থাৎ বেসটাকেও হ্যান্ডেল করছে এবং আপনারা সাউন্ডের থেকে অন্য রকমের একটা ডেপথ পাবেন, যেটা নর্মালি আমরা স্মার্টফোনের ক্ষেত্রে পাই না। দেখুন আমার কাছে এই মুহূর্তে iPhone 17 Pro Max রয়েছে, তারপরে এই যে কি বলে S25 Ultra, এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সাথে আমি এর সাউন্ডের কম্পেয়ার করে দেখেছি। হ্যাঁ, ডেফিনেটলি ওগুলোর সাউন্ড অনেক ভালো, অনেক বেশি লাউড ক্রিসপ একটা সাউন্ড দেয়, বাট এইটার ক্ষেত্রে একটু ভিন্নতা লক্ষ্য করবেন। যখন এটার সাউন্ডটা শুনবেন আপনার কাছে একটা আলাদা লেভেলের ডেপথ ফিল হবে, মনে হবে যে হ্যাঁ এটা ওই বেজের জায়গাগুলোকে একটু আরো প্রোনাউন্সড আপনাকে মানে শুনতে দিচ্ছে।
তো এই ব্যাপারটা আপনার কাছে ভালো লাগবে। সাউন্ডের ক্ষেত্রে এসে আমার যা মনে হয় শাওমির এই যাবৎকালের সমস্ত ডিভাইসকে সে ছাড়িয়ে যেতে পারছে সাউন্ড নিয়ে। আচ্ছা, এবার যদি ফাইনালি চলে আসি ক্যামেরাতে, সবাই আমরা মনে করি ফ্ল্যাগশিপ কিলারগুলোর ক্যামেরা খুব একটা যাচ্ছই হবে না। এই ডিভাইসটার রিয়ারে দেখুন 3টা ক্যামেরা রয়েছে, 3টাই 50 মেগাপিক্সেল করে। প্রথম যেটা রয়েছে এটা লাইট-হান্টার 950, যা 1/1.31 ইঞ্চের একটা সেন্সর। পরবর্তী শুটার রয়েছে ZN5 এর, যেখানে 5x টেলিফটো জুম পাওয়া যাবে। আপনারা রেডমি কে সিরিজের ডিভাইসে ফর দ্য ফার্স্ট টাইম 5x অপটিক্যাল জুম দেখতে যাচ্ছেন। এরপরের শুটারটা অমনিভিশনের OV50M, যা 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ছবি নেবে। এটা যতদূর সম্ভব 18 মিলিমিটারের, বাট আলট্রাওয়াইডের ক্ষেত্রে 18 মিলিমিটার আরেকটু আলট্রাওয়াইড করা উচিত। ইভেন এই সেম জিনিস কিন্তু আমরা ওদের 17 Pro Maxেও দেখেছি। 17 Pro Maxেও এই সেম জিনিসই রয়েছে। এনিওয়ে, ক্যামেরার রেজাল্ট কি? Redmi K90 Pro Max জাস্ট পারফরমেন্সে গুরুত্ব দিয়েছে এমন না, ক্যামেরার ছবিগুলো যদি দেখেন সেখানে কিন্তু বেশ ভালো রকমের ব্রাইটনেস, সুন্দর ছবি দেখা যায়। সুন্দর ছবি দেখা যায় মিন্স ছবিগুলো বেশ কালারফুল। হ্যাঁ, কিছু ছবিতে আপনি একটু স্যাচুরেশন লেভেল একটু উপরের দিকে দেখবেন, একটু ওভার স্যাচুরেটেড মনে হতে পারে, বাট কন্ট্রাস্ট ব্যালেন্সটা কিন্তু খুবই ভালো করছে। ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ওয়াইডার রয়েছে, সেই সাথে ছবির শুধুমাত্র আমরা মিডল এরিয়াতে ডিটেল দেখি এমন না, কর্নার এরিয়াগুলোতে কিন্তু ভালো ডিটেল লক্ষ্য করা যায়। তো ডেলাইট কন্ডিশনের ছবিগুলোতে কন্ট্রাস্ট রেশিও ভালো হওয়াতে ওই যে ওভার স্যাচুরেশনের যে একটু প্রবণতা আছে তাতে করে খুব একটা ঝামেলা লাগছে না। কিন্তু অন্যদিকে সোশ্যাল মিডিয়া রেডি টাইপও বলতে পারেন, জাস্ট ছবি তুলে আপনি সোশ্যাল মিডিয়া চাইলে আপলোড করতে পারেন, এরকম টাইপের রেডি আছে। ম্যাক্সিমাম ক্লিকেই আপনি ইউজেবল আউটপুট বের করতে পারবেন। এর থেকে শার্পনেস, ডিটেল এবং বেশ ক্রিস্প টাইপের এবং ছবিগুলো বেশ ব্রাইট, এ ধরনের ছবি মোটামুটি পাবেন ম্যাক্সিমাম ক্লিকেই। অন্যদিকে পোর্ট্রেট মোডে বেশ কয়েকটা ফোকাল লেন্থের সুবিধা থাকাতে ছবিগুলো কিন্তু খুব আরামদায়ক আসে, এবং আপনারা অবশ্যই ডিজিটাল জুম করা কোনো ছবি পাচ্ছেন না, পাচ্ছেন তো অপটিক্যাল জুমের ছবি। দ্যাটস ওয়াই ছবিতে শার্পনেস, ডিটেল ভালো। এমনকি এজ ডিটেকশন নিয়ে বলার মতো কিছু নেই, কারণ শাওমির এজ ডিটেকশন বরাবরই আমরা ভালো দেখেছি, এখানে কিন্তু সেরকম। সেই সাথে আপনারা যখন একটু হাই ফোকাল লেন্থের ছবিগুলো নিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একেবারেই ন্যাচারাল মনে হয়, মিররলেস টাইপের একটা ছবি দিতে পারছে। হ্যাঁ, কিছু কিছু জায়গা খুব খুঁতখুঁতে টাইপের যদি হন খুঁজে দেখেন, আপনি ক্রিটিক্যাল জায়গাগুলোতে মিসম্যাচ অবশ্যই পাবেন। আর যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইস, স্ক্রিনটাকে হালকা একটু ডুলে দেওয়ার প্রবণতা এখানে আছে, একটু ব্রাইট করে একটু ডুলে দেবে, ওই ব্যাপারটা আপনি এখানে পাবেন। এরপরে আলট্রাওয়াইড যে শুটারটা রয়েছে, এইটা কিন্তু প্রপার লাইটিং করে সে ভালো ছবি দেয়। ইভেন লো লাইটেও এর ছবি আপনারা কাজে লাগাতে পারবেন, তবে একটু ভালো লাইটিং কন্ডিশনে ছবি নিলে আপনারা ম্যাক্সিমাম ছবি তখন ইউজ করতে পারবেন আর কি। শার্পনেস, ডিটেল এখানেও ভালো রয়েছে। কালারের কিছুটা তারতম্য লক্ষ্য করবেন, দুইটা ক্যামেরাকে মেইন ক্যামেরা রেখে যদি পাশাপাশি রাখেন, কালারের কিছুটা তারতম্য পাবেন। লো লাইটে মেইন যে ক্যামেরাটা ছিল ওইটা একটু কন্ট্রাস্টি হয়ে যায় এবং কিছুটা টাইম বেশি নেয়, যদিও বা এর মেইন সেন্সরে ওয়াইএস রয়েছে, তারপরেও যদি আপনি একটু স্টেডি হাতে ধরে রাখেন তাহলে খুব ভালো একটা আউটপুট পাবেন। কন্ট্রাস্ট একটু বাড়বে, একটু কালারফুল লাগবে, বাট ছবিগুলো বেশ ভালো লাগে দেখতে। কিন্তু নাইট মোডের ছবিগুলোতে যদি কোনো লাইট টাইট চলে আসে, সেগুলোকে খুব দারুণভাবে যে ব্যালেন্স করতে পারে এমন না, কিছু জায়গায় একটু সফট মনে হয়েছে, ওই লাইটগুলোকে ব্যালেন্স করতে গিয়ে একটু সফট করে দিয়ে মোটামুটি ব্যালেন্স করা ট্রাই করে, যেটা আসলে করার কথা না। ভিভোর যে সমস্ত ডিভাইসগুলো পাওয়া যায় এরকম প্রাইস সেগমেন্টেও, লাইক 70-80 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে, তাদের চাইতে নাইট মোডে এটা পিছিয়ে পড়বে। তবে আপনাদের জন্য বোধহয় সুবিধা হয় একটা কাজ করলে, আমরা যদি ভিভো IQ15 এর সাথে কয়েকটা ক্যামেরা স্যাম্পল সাইড বাই সাইড দিয়ে দিই, তাহলে ডিসিশন মেক করতে সুবিধা হবে। আমি এখানে যেহেতু এটা নিয়ে এখনো রিভিউ নিয়ে আসিনি, আমি কয়েকটা ছবির স্যাম্পল সাইড বাই সাইড দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের মনে হয় ডিসিশন মেক করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে যে 5x এর যে জুমটা রয়েছে, এটা দিয়ে শুধু পোর্ট্রেটে ছবি তুলবেন এমন তো না, আপনি তো জুম করেও ছবি তুলবেন। জুমের ছবিগুলো কিন্তু বেশ ভালো আছে, আপনি 5x পর্যন্ত ডেফিনেটলি একেবারে লসলেস জুমে ছবি পাচ্ছেন। কালারের কিছুটা তারতম্য এখানেও আছে, তবে আপনি যদি হাইয়েস্ট জুমে গিয়েও ছবি তুলেন, তোলার সময় তো খারাপ দেখবেন, বাট তোলার পরে AI প্রসেসের মাধ্যমে মোটামুটি বেশ ভালোই করা ট্রাই করছে। এবং যে প্রাইস সেগমেন্টের ডিভাইস, সেই জায়গা থেকে সত্যি এটা ভালো বলা যেতে পারে। আচ্ছা, এরপরে 32 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, এইটা রিয়ারের ক্যামেরার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে থাকে, বেশ কিছুটাই। এটা আমার কাছে খুব একটা যাচ্ছই লাগে নাই, ইভেন এই প্রাইস সেগমেন্ট থেকেও। চাইনিজ ফোনগুলোতে যেটা করে, ওই যে ফেস গ্লো করে দেয়, ফেসকে বেশি প্রায়োরিটি দেয় এবং সেইপও কিছুটা চেঞ্জ করে, যে বিষয়টা এখানেও আমরা লক্ষ্য করছি। সেই সাথে সফট ছবি দিচ্ছিল, আউটডোরে মোটামুটি একটু শার্পনেস, ডিটেল ভালো পেলেও লো লাইটে খুব একটা ভালো ছবি দিতে পারেনি। এটা দাম অনুযায়ী আমি বলছি, কিন্তু যে দামের ফোন সেই জায়গা থেকে। এই ফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 8K 30 fps এ, তবে আপনি 4K 60 fps বা 30 fps এর ভিডিওতে বরং আরো বেশি মজা পাবেন। স্ট্যাবিলিটি আমি আরো একটু বেটার আশা করছিলাম, স্ট্যাবিলিটিতে মনে হলো একটু ইস্যু আছে, সেই সাথে কিছুটা জিটারিং ইস্যু আছে। ভিডিও একটু বুস্টেড কালার লাগছে আমার কাছে, এর বাইরে মোটামুটি ওকে। ফ্রন্ট ক্যামেরা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারে, রাইট নাও 4K 30 fps এ ভিডিও রেকর্ড হচ্ছে, এবং ইনডোর লাইটিং কন্ডিশন, স্টুডিও লাইটিং কন্ডিশনে বুঝতেই পারছেন, হ্যাঁ কিছুটা সফট লাগছে, বাট আদারওয়াইজ মোটামুটি ওকে। একটু হার্শ লাইট ওকে, মোটামুটি ব্যালেন্স করা ট্রাই করে আর কি। আর সাউন্ডটা এই স্মার্টফোন থেকেই আপনারা পাচ্ছেন, এর মাইক্রোফোনেই রেকর্ড হয়েছে। তো
তো এই ছিল K90 Pro Max এর ক্যামেরা একদম যে মানে ফ্ল্যাগশিপ কিলার হিসেবে খুব খারাপ করছে ব্যাপারটা কিন্তু এমন না, মোটামুটি ভালো করার ট্রাই করছে। তবে আপনি যদি 70-80 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে ভিভোর ফোন বা একটু স্যামসাংয়ের ফোনগুলো খোঁজেন তাহলে আরেকটু বেটার ক্যামেরা হয়তো বা পেতে পারেন, কিন্তু ও আসলে ভালো ট্রাই করছে এবং আমার মনে হয় যারা ফ্ল্যাগশিপ কিলার হিসেবে কিনবেন তারা অসন্তুষ্ট হচ্ছেন না। অলরাইট, আমরা যদি চলে আসি ডিসপ্লে সেকশনে, এখানে একটা ফ্ল্যাট প্যানেল রয়েছে যা 6.9 ইঞ্চের এবং এটা একটা অ্যামোলেড প্যানেল। তবে এইটার একটা কমতির জায়গা তো অবশ্যই আছে, এটা একটা LTPS প্যানেল। হ্যাঁ, এটা অবশ্যই একটা LTPS প্যানেল, এটা LTPO না। LTPO না হওয়াতে আপনি ওই ফ্ল্যাগশিপ গ্রেডের মজাটা এখানে পাচ্ছেন না। আবার রেজুলেশনে কিছুটা কমাইছে, 1.5K রেজুলেশন। 2K থাকলে পরে আমরা মানে আসলে ওই যখন কম্পেয়ার করবেন তখন গিয়ে আসলে এই বিষয়গুলো আসে, বাট 1.5K আমার কাছে মনে হয় মোর দেন এনাফ। যদি আপনার কাছে এনাফ মনে হয় তো এনাফ, আর যদি মনে হয় যে না এইটা আসলে একটা আপনার জন্য কমদের কারণ তো কিছু করার নাই। 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাওয়া যায় এবং আমাদের টেস্টিংয়ে সেটা ঠিকভাবেই পুশ করতে পারছে। খুবই স্মুথ একটা ডিসপ্লের চিন বেজেল সুপার ন্যারো, কর্নারের এটা ফ্ল্যাগশিপ লেভেলের রাউন্ড রয়েছে, দেখতে ভালো লাগতেছে এই কারণে। 500 কাটআউট আছে টপ সেন্টারে একটা, HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, 3500 নিট স্পিক ব্রাইটনেস রয়েছে। নাম্বার গেম হলেও আসলে ব্রাইটনেস ভালো। আউটডোরে ইজিলি আপনি দেখতে পাবেন, ডিরেক্ট সানলাইটও ইজিলি দেখতে পাবেন। আর 2560 হার্টজ হচ্ছে PWM ডিমিং। তো বুঝতে পারছেন সোফার ডিসপ্লেটা সব দিক থেকে ব্যালেন্স করা ট্রাই করছে আর কি, জাস্ট কয়েকটা জায়গায় একটু কমতে ছিল LTPS অ্যান্ড 1.5K রেজুলেশন। আর ড্রাগন ক্রিস্টাল গ্লাস রয়েছে এখানে প্রোটেকশন হিসেবে। এই তো আন্ডার ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, এইটা আলট্রাসনিক এবং সুপার ফাস্ট এবং পজিশন আমার খুবই ভালো লাগছে, এই জায়গায় আছে। ব্যাটারি 7560 mAh এর অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় 50 ওয়াট এবং এই ডিভাইসটা 22.5 ওয়াট ওয়্যারলেস আউটপুট দিতে পারে। আপনি অন্য ডিভাইসকে চার্জ করতে পারবেন। আর মেইন যে চার্জারটা রয়েছে 100 ওয়াটের, এটা দিয়ে স্মার্টফোনকে আপনি 50% চার্জ করে ফেলতে পারবেন মোটামুটি 22 মিনিটের মধ্যেই এবং 50 থেকে 52-53 মিনিটের মধ্যেই 100% চার্জ করতে পারবেন। তো যথেষ্ট দ্রুতই চার্জ করা যাচ্ছে এত বড় একটা ব্যাটারিকে। এখন 7560 mAh এর ব্যাটারি মানে বিশাল বড় ব্যাটারি, একই সাথে এই ফোন বেশ পাওয়ার হাংরি, মানে ওর যে প্রসেসর রয়েছে খুব স্বাভাবিক অর্থেই তারও বড় সড়ো ব্যাটারির প্রয়োজন। সব মিলে আপনি বলতে পারেন এই ডিভাইসটা 1.5 দিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন। হেভি ইউজার হয়ে থাকলেও 9 আওয়ার্সের মতো একটা এসওটি পাওয়া সম্ভব, যেটা ডেফিনেটলি হিউজ এবং আমার মনে হয় গুড এনাফ। মানে এইটুকু সময় ব্যবহার করতে পারলেই তো হয়ে যাওয়ার কথা, রাইট? সো ঠিকঠাকই আছে, প্রয়োজনীয় সমস্ত কিছুই আছে। NFC IR ব্লাস্টার সেন্সর, USB 3.2 Gen 1 রয়েছে। তো মোটামুটি সব কিছুই দিয়ে প্যাকেজ করার ট্রাই করছে ওরা। এখন Redmi K90 Pro Max, এই ফোনটা রাইট নাও যে প্রাইসটা রয়েছে লাইক টেলিকমে 74 থেকে 75 হাজার টাকা এরকম দামে পাবেন 12/256GB ভ্যারিয়েন্ট। তবে আমার বিশ্বাস এই ফোনের দাম কিছুদিনের মধ্যে আরও অনেকটা কমবে। অনেকেই আছে এই ফোন নেক্সট ইয়ারে গিয়েও কিনবে, সারা বছরেই চলার পসিবিলিটি অনেক হাই চান্স এবং দাম তখন কমবে। দাম কমে যদি মানে 60 থেকে 70-এর ঘরে চলে আসে তাহলে কিন্তু খুবই দুর্দান্ত একটা জায়গায় থাকবে বলে আশা করা যায় এবং তখন গিয়ে বেশ দারুণ একটা ডিল অবশ্যই। তারপরে যদি আমি এই ফোনটা কয়েকটা কমতির জায়গায় বলি, ডিসপ্লেতে কিছু বিষয় আছে যেটা বললাম। আর এই মুহূর্তে মোটামুটি হেভি প্রেসার দিলে ফোনটা ভালোই গরম হয়। থার্মাল থ্রোটলের একটা স্ক্রিনশট দেখেন, যারা দেখলেও বুঝতে পারবেন। তো আশা করছি এগুলো ফিক্সেবল, খুব শীঘ্রই ওরা ফিক্স করবে। বাই দ্য ওয়ে, একটা ব্যাপার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে কয়টা মেজর আপডেট পাওয়া যাবে ওএস এর ক্ষেত্রে। এই ব্যাপারটা আসলে তেমন কোথাও খুঁজে পাইনি। 3টা ধরে রাখা যায় বা 4টা পর্যন্ত ধরে রাখা যায়, যেটা হওয়ার পসিবিলিটি আছে। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোরই একটা ইস্যু, তেমন কোনো পাওয়া যায় না আর কি, ওরা এই সমস্ত বাইরা লিক করেন আর কি। যাই হোক, আপনাদের কাছে Redmi K90 Pro Max কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কারা কিনছেন, কি অলরেডি কিনে ব্যবহার করে কি কি সমস্যা ফেস করছেন কমেন্ট করে জানান। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।